ওকে, তো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হওয়ার পরে এটা আপনারা দুইভাবে, অর্থাৎ আপনার সার্চ বারে গিয়ে আপনি যখন মাইক্রোসফট ওয়ার্ড লিখে সার্চ করবেন তখন এখান থেকে ক্লিক করে আপনি এটাকে ওপেন করতে পারতেছেন, রাইট। এখান থেকে ওপেন করার পর এবার হচ্ছে আপনার বাকি কাজ বাজ, যে আপনি কিভাবে কি কাজ করবেন। তো এখানে কাজ করার জন্য প্রথমে দুইটা সিস্টেম হচ্ছে, একটা হচ্ছে আপনি তো এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম, তো আর এই ফাইলটা তো আমাদের যখন আমরা কোনো কাজ করব দেন ওই কাজটা আমাদের কি করতে হবে, সেভ করে রাখতে হবে, তাই না? ধরেন আমি এখানে কিছু একটা লিখলাম, আপাতত আমি হ্যালো লিখলাম। ওকে, হ্যালো লেখার পরে আমার ফার্স্ট কাজ কি, এটাকে সেভ করা। যখন আমি সেভ না করব, কোনো কারণে যদি আমার হচ্ছে ডেস্কটপে যদি আমি লাইনে থাকি, ধরেন হচ্ছে আমার কারেন্ট চলে গেল, তাহলে কিন্তু আমার ফুল লেখাটাই কি হবে, বৃথা হবে, যদি আমার ব্যাকআপ না থাকে, ইউপিএস না থাকে আর কি। তো সেক্ষেত্রে আমাকে যখন কোনো কিছু লিখবো অ্যাট ফার্স্ট সেভ করতে হবে। তো সেভ করার জন্য হচ্ছে দুইটা সিস্টেম, একটা হচ্ছে কন্ট্রোল এস। কন্ট্রোল বাটন অবশ্য সবার পরিচিত থাকার কথা, আর যদি পরিচিত না থাকেন আপনারা সিটিআরএল কিবোর্ডে দেখবেন লেখা আছে, সিটিআরএল বাম পাশে একদম বাম, মানে বাম সাইডের লাস্ট লাস্ট কিবোর্ডের লাস্টে নিচের দিকে কর্নার যে প্রথম বাটনটি, এটা হচ্ছে কন্ট্রোল। তো কন্ট্রোল এস এটা যদি আপনি দেন তাহলে আপনি সেভ করতে পারবেন, এটা হচ্ছে একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে আপনি এখানে যে ফাইল লেখাটা দেখতেছেন, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন যে সেভ, আরেকটা হচ্ছে সেভ এজ। যখন আপনি সেভ দিবেন তখন আপনার এটা সেভ হইতেছে। আর সেভ এজ দিলে হবে কি, যে যেমন আমি এটাকে সেভ করে দেখাই, যেমন এটাকে যখন আমি সেভে ক্লিক করলাম তখন ও আমার কাছ থেকে একটা নাম চাইতেছে, যে আমি কি নামে সেভ করব। তো আপনি চাইলে এখান থেকে এই নামটি আপনি চেঞ্জ করে দিতে পারেন। ওকে, যে কোনো নাম দিতে পারেন, এনি নেম। আর এখানে DOCX এটা হচ্ছে মানে ওয়ার্ড ফরম্যাটে আছে। এখন আপনি চান যদি এটাকে আপনি পিডিএফ এ সেভ করবেন, মানে পিডিএফ ফরম্যাটে, ওয়ার্ড ফরম্যাটে থাকবে না, পিডিএফ এ সেভ করবেন, তাহলে এখান থেকে দেখুন এই যে পিডিএফ দেওয়া আছে। তো এটা হচ্ছে যারা মাইক্রোসফট ওয়ার্ড 2013 উপরে, 13 থেকে উপরের ভার্সনগুলো ইউজ করবেন তারা পাবেন, বাট তার নিচের ভার্সনে কিন্তু এই অপশনটি নেই, তারা পিডিএফ খুঁজে পাবেন না। ওকে, সো আপনি যদি পিডিএফ এ সেভ করতে চান তাহলে এখান থেকে পিডিএফ এ সেভ করতে পারবেন, আর ডক্স দিলে তো মাইক্রো ওয়ার্ডিং সেভ হচ্ছে। ওকে, তারপর হচ্ছে যে কোনো নাম, এনি নেম আপনি এখানে দিতে পারবেন। আমি এখান থেকে যদি লিখি যে টেস্ট ওয়ার্ড লিখে, এবার হচ্ছে আমি লোকেশন ধরাই দিতে পারবো যে আমি আসলে কোথায় সেভ করতে চাচ্ছি। যেমন এখন কোথায় দেওয়া আছে, আমার ডকুমেন্টস ফোল্ডারে দেওয়া আছে। আমি যদি চাই এটাকে ডেস্কটপে সেভ করতে তাহলে আমি কি করবো, ডেস্কটপ দিয়ে দেবো। আমি যদি চাই না ডেস্কটপে না, আমি এটাকে অন্য কোনো ড্রাইভে সেভ করব, যে কোনো ড্রাইভ, এনি ড্রাইভে আপনি এটাকে চাইলে সেভ করতে পারবেন। ক্লিয়ার? যদি আমি ডি ড্রাইভে সেভ করতে চাই তাহলে ডি ড্রাইভ এখানে আসবে। আমি চাইলে এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করবো, ফোল্ডার ক্রিয়েট করার জন্য এই যে নিউ ফোল্ডার, এখান থেকে ক্লিক করে আমি ফোল্ডার ক্রিয়েট করতে পারবো, অথবা রাইট মাউস ক্লিক করে নিউ থেকে নিউ ফোল্ডার দিলে এখানে ফোল্ডার ক্রিয়েট হবে। ওকে, আমি ধরুন ফোল্ডারের নামটা এখান থেকে চেঞ্জ করে দিই, ABF বেসিক কম্পিউটার। ওকে, এটা হচ্ছে থার্ড ব্যাচ। তো এটার ভিতরে গিয়ে এখানে থাকবে মনে করেন, তাহলে আমি এখানে গিয়ে এটাকে আমি সেভ দিয়ে দিলাম, তাহলে এটা সেভ হয়ে গেল কিন্তু এখন। তারপরে আমরা দেখলাম কি সেভ এজ, যেমন আমি এখানে যদি আবার ক্লিক করি, তারপরে এখানে আছে কি সেভ এজ। আমি এখন যদি সেভে ক্লিক করি এখন আর কিন্তু আমার কাছে পপ আপ উইন্ডো আসবে না। আমি সেভে ক্লিক করি, এটা কিন্তু সেভ হয়ে গেছে। মানে একবার আমার যে ফাইলে সেভ করা আছে ওই ফাইলে এখন আমি যা লিখবো, যেটাই লিখি না কেন সেটাই সেভ হবে। আমি এখানে লিখে দিলাম হ্যালো। ওকে, তাহলে আমার বাংলাদেশ ফাউন্ডেশনই লেখা আসবে, দেন আমি সেভ করে দেই, সেভ। কিন্তু আমি আমি যদি চাই যে না আমার যে ফাইলটি আছে সেভ করা সেটাও থাকবে, নতুন আরেকটা ফাইল হবে, তখন আমরা কি করব, এই সেভ থেকে সেভ এজ, দেখুন এবার আমার কাছে পপ আপ চাইতেছে। ওকে, তখন আমি চাইলে আবার একটা নাম দিতে পারি। তো এটা যদি আপনার প্রয়োজন পড়ে তখন আপনারা দিবেন, কিন্তু প্রয়োজন না পড়লে তখন আর দরকার হবে না, তখন শুধু সেভ দিলেই হবে, অথবা কন্ট্রোল এস যেটা দেন কাজ হবে। ওকে, তারপর হচ্ছে যে কোনো লেখা যখন আমরা মানে ক্যাপিটাল লেখারে লিখতে যাব, ক্যাপিটালে লিখতে গেলে ক্যাপস লক নামে একটা বাটন আছে দেখেন,
যদি আমরা ক্যাপস লক করে যা কিছু লিখবো সবকিছুই কিন্তু তখন কি হবে, এ বি সি ডি যাই লিখি না কেন সব ক্যাপিটাল। আর যদি সিঙ্গেল কোনো ক্যাপিটাল লিখতে চাই আমরা, সেক্ষেত্রে শিফট চেপে ধরে, অর্থাৎ শিফটটাকে আমরা ক্লিক করে রাখবো, চেপে রাখবো, দেন তখন আমরা যা কিছু লিখবো তখন সব হবে কি ক্যাপিটাল। লাইক শিফট দিয়ে মানে যে ওয়ার্ডটাকে আমরা ক্যাপিটাল লেটারে লিখতে চাই সেটা লেখার সময় শিফট ধরে আমরা ওই ওয়ার্ডটা চাপবো। ওকে, আর যখন আমরা রিমুভ করবো তখন হচ্ছে ব্যাক স্পেস। দেখুন আমি আবার লিখতেছি, এখন যদি আমি ব্যাক স্পেস দিই তাহলে এটা কি হচ্ছে রিমুভ হয়ে যাচ্ছে, মানে ডিলিট হয়ে যাচ্ছে। এবার ধরুন আমি এই যে বাংলাদেশ, এটার প্রথমে বাংলা এই লেখাটা প্রথমে আমি কার্সর নিয়ে আসলাম, আমরা যে মানে কালো ছোট্ট একটা রেখার মতো লাপাইতেছে দেখতেছি, এটার নাম হচ্ছে কি কার্সর। তো এই কার্সরের এখানে যখন আমরা হচ্ছে একটা লম্বা যে নিচে কিবোর্ডে দেখুন লম্বা একটা বাটন দেওয়া আছে যেটার উপরে কোনো কিছু লেখা নেই, এটাকে যখন আমরা প্রেস করতেছি তখন কি হইতেছে একটা স্পেস নিতেছে। এবার যখন আমরা ব্যাক স্পেস দিতেছি, কিবোর্ডে দেখুন ব্যাক স্পেস লেখা আছে, সেখানে যখন আমরা চাপ দিতেছি তখন কি হচ্ছে এক এক করে রিমুভ হচ্ছে, মানে ডিলিট হচ্ছে। কিন্তু যদি আপনি ডিলিট বাটনটা চাপ দেন তাহলে কি ঘটনা ঘটবে, যেমন আমি ডিলিট চাপ দিলাম, এখন কি করতেছে যে কার্সরের ডান পাশের লেখাটা ডিলিট হইতেছে, আর যদি আমি ব্যাক স্পেস দিই তাহলে বাম পাশের লেখা ডিলিট হচ্ছে। অর্থাৎ যখন আমরা ব্যাক স্পেস দিব তখন হবে কি কার্সরের বিফোরের আগের লেখাটা, মানে আগে যে কার্সরের পূর্বে যে লেখাটা থাকবে সেটা ডিলিট হবে বা রিমুভ হবে। আর যদি আমি ডিলিট বাটন চাপি তাহলে কার্সরের পরে, মানে কার্সরের আফটার কার্সর, মানে কার্সরের পরে যে লেখাটা থাকবে সেই লেখাটা রিমুভ হবে, মানে কার্সরের ডান পাশের লেখাটা ডিলিট হচ্ছে। ওকে, তাহলে আমরা ব্যাক স্পেস এবং ডিলিট দুইটা বুঝতে পারলাম যে দুইটাই কি কাজ করে। এখন গেল এটা, এখানে যেটা আমরা দেখতেছি মেনু বার, আর উপরে যেটা আছে টুল বার। ওকে, এখন এখানে মেনু বারের ভিতরে দেখুন হোম দেওয়া আছে, হোমের ভিতরে অনেকগুলো এখানে কথাবার্তা বলা আছে, তাই না? আমরা একটা লেখা এখানে লিখলাম, লেখার পরে লেখাটা কোন ফন্টে আছে সেই ফন্ট বোঝানোর জন্য এটা হচ্ছে ফন্ট স্টাইল। ওকে, যখন আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে চাইলে আমি ফন্ট স্টাইল চেঞ্জ করে দিতে পারবো। দেখুন আমি যদি এটাকে একটু এইদিকে সরিয়ে নেই তাহলে আপনারা দেখতে পারবেন। এবার আমি যদি এটাকে সিলেক্ট করে এখান থেকে দেখুন আমি দিতেছি, সাথে সাথে কিন্তু আমার ফন্ট স্টাইল চেঞ্জ হচ্ছে। দেখুন একটু বোল্ড এবং ব্ল্যাক হয়ে গেল, এটা আবার মানে যে স্টাইলে আছে সে ওই স্টাইল ধরে নিচ্ছে। আপনি এখান থেকে চাইলে যে কোনো ফন্ট স্টাইলে লেখা লিখতে পারবেন। ওকে, সো নর্মালি অফিসিয়ালি যে লেখাগুলো লেখা হয় সেটা হচ্ছে কি দ্য নিউ রোমান্স, আর এটা হচ্ছে এরিয়াল। সো আপনারা চাইলে এখান থেকে সার্চ দিয়ে সেগুলো বের করে নিতে পারেন। যেমন আমরা যদি এটা দিয়ে দিই তাহলে এখানে এটা হবে। এখন আপনি চাইলেন যে না আমি এটাতে দিব না, আমি দ্য নিউ রোমান্সে লিখবো। ওকে, তাহলে আপনি এখানে লিখে দেন দ্য নিউ, আর যদি এখান থেকে সার্চ দিতে চান, সরি আমি এখান থেকে সার্চ দিয়ে বের করতে চাচ্ছি আর কি। তো এখান থেকে যদি আমরা সার্চ দিতে চাই এখান থেকে দা নিউ, এই যে দা নিউ রোমান্স মানে টাইমস নিউ রোমান দিয়ে দিলে তাহলে এটা হয়ে গেল। এবার পরে আছে হচ্ছে যেমন আপনার এই কি বলে এটাকে যে ফন্ট সাইজ, এই লেখাটার আপনি ফন্ট সাইজ বাড়াইতেও পারবেন কমাইতেও পারবেন। ডিফল্ট যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে 11 মানে 11। আপনি চাইলে যে আমি 11 রাখবো না, এটাকে একটু বড় করে দেবো। দেখুন আমি এটাকে চাইলে বড় করে দিতে পারতেছি। ওকে, আমি যে কোনো সাইজ দিতে পারবো। তারপর হচ্ছে এখানে তো আমি একটা ব্যাক স্পেস দিয়ে রেখেছি যার কারণে এটা স্পেস, আমি চাইলাম যে আমি স্পেস না দিয়ে এটাকে আমি সেন্টারে রাখবো, সেটাও আমি পারবো। আমরা একটু ধাপে ধাপে দেখি। আমরা ফন্ট সাইজ চাইলে কি বড় ছোট করতে পারতেছি। তো ফন্ট সাইজ বড় ছোট করার আরেকটা সিস্টেম হচ্ছে এই যে এ আমরা দুইটা এ দেখতেছি, একটা এ বড় হাতের আর একটা এ একটু ছোট, মানে দুইটাই বড় হাতের ক্যাপিটাল লেটার বাট একটা বড় একটা
ছোট। আমরা এই বড় এতে যখন কোনো লাইন সিলেক্ট করে কিংবা কোনো ওয়ার্ড সিলেক্ট করে আমরা ক্লিক করব তখন এটা বড় হইতে থাকবে। আমরা ডান পাশেটা ক্লিক করলে ছোট হবে। ক্লিয়ার? দেখুন বড় হচ্ছে আবার ছোট হচ্ছে। আপনি চাইলেন যে না আপনি শুধুমাত্র এই আমার লেখাটাকে বড় করবেন, তাহলে এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে দেন দেন তাহলে দেখেন শুধু আমার লেখাটাই বড় হচ্ছে, বাকিগুলো কিন্তু সেম থাকতেছে। এই যে 18 থাকতেছে, বাট এটা কত হয়েছে 18 মানে 80 হয়ে গেল। ক্লিয়ার? আমরা যদি কন্ট্রোল জেড দিই তাহলে কি হবে, এটা আন্ডো হবে। দেখুন কন্ট্রোল জেড, যখন কোনো কিছু আপনি পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে চান তাহলে কন্ট্রোল জেড, আর রিডো হচ্ছে কন্ট্রোল ওয়াই। ওকে, আর যদি আমরা একটু উপরে লক্ষ্য করি এখানে, এখানে দেখুন এই একটা বাটন মানে আইকন দেওয়া আছে এবং ডান পাশে একটা আইকন দেওয়া আছে। এই আইকনের মানে হচ্ছে আন্ডো আর এই আইকনের মানও লেখাই আছে রিডো। এই, আর যদি এখানে ক্লিক করি তাহলে আমরা পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি। ক্লিয়ার? ইভেন এটার পাশে যে আইকন দেওয়া আছে এখানে যখন আমরা কার্সর নিতেছি তখন কি লেখা আসতেছে, সেভ, এবং মানে আমাদেরকে সংকেত দেখিয়ে দিচ্ছে যে চাইলে আমি কন্ট্রোল এস দিয়েও সেভ করতে পারি। অর্থাৎ আমি এখানে ক্লিক করলেও কি হবে, সরাসরি সেভ হবে। তখন আর ফাইলে গিয়ে এই সেভ বাটন ক্লিক করা দরকার হবে না। ক্লিয়ার? দেন হচ্ছে এটা গেল। এবার দেখেন এই লেখাটাকে চাইলে আমরা বোল্ড করতে পারবো। যখন আমরা এটাকে সিলেক্ট করলাম, আমি একটু দেখাই, প্রথমে আমি হ্যালো সিলেক্ট করি, পরে আমি এটাকে বোল্ডে ক্লিক করি, তাহলে এটা কি হলো, একটু বোল্ড হয়ে গেল। আমরা যদি বাংলাদেশ লেখাটাকে সিলেক্ট করি, পরে এটাকে বোল্ড করতে চাই, তাহলে এখন হ্যালো এবং বাংলাদেশ দুইটা লেখা কি হয়ে গেল, বোল্ড হয়ে গেল। ক্লিয়ার? আপনি যদি বোল্ড রিমুভ করতে চান তাহলে সিলেক্ট করে আবার এটার উপরে ক্লিক করেন, তাহলে কি হবে, বোল্ড রিমুভ। আমরা চাইলাম যে না আমি ফুল লেখাটাকে বোল্ড করে দিব, আমি বি এর উপরে ক্লিক করি, এই বি মানে হচ্ছে বোল্ড। ওকে, তাহলে বোল্ড হয়ে গেল। এবার মনে করেন না আমি চাইলাম যে বোল্ড রাখবো না, সেম কাহিনী, এখানে আমি আন্ডো করে দিই, আন্ডো হয়ে গেল। দেন এই যে এই লেখাটুকু আছে এটাকে আমি ইতালি ফন্টে লিখবো। দেখুন এটা ইতালি ফন্ট হয়ে গেল। ইতালি ফন্ট মানে কি একটু বাঁকা হলো। আমরা পূর্বের অবস্থায় আসি, ফুল সিলেক্ট করে ইতালি করে দিই, দেখুন এটা ইতালি হয়ে গেল। বাংলাদেশ সিলেক্ট করে আন্ডারলাইন করে দিলাম। ওকে, এখন দেখুন এটা আন্ডারলাইন হয়ে গেল। অর্থাৎ এই যে বাংলাদেশ সিলেক্ট করে যখন আমি ইউ দিলাম তখন এটা কি হবে, আন্ডারলাইন, আর যখন আমরা রিমুভ করে দিই তাহলে আন্ডারলাইন রিমুভ। আবার এই পুরোটা সিলেক্ট করে আইতে ক্লিক করি তাহলে ইতালি রিমুভ। আবার যদি পুরোটা ক্লিক করলাম, আমরা আইতে ক্লিক করি, তাহলে আমার ফুল লেখাটাই কি হবে, আন্ডারলাইন হয়ে গেল। ধরুন আমি চাইলাম এখান থেকে হ্যালো এই লেখাটাকে একটু মাঝখান দিয়ে ক্রসের মতো দিব, সো আমি একটু প্রথমে এটা আন্ডারলাইন রিমুভ করে নিলাম। আর এটাকে ক্লিক করে এখান থেকে এই যে এ বি সি এখানে ক্লিক করি, তাহলে কি হলো, এটা কেটে গেল আর কি, এরকম সাইজের দেখাবে। এবার পরেরটা আছে কি, এক্স টু, আর একটা আছে এক্স স্কোয়ার। এটা মানে কি আসলে, এক্স টু এবং এক্স স্কোয়ার, একটা হচ্ছে কি সুপার স্ক্রিপ্ট, একটা সাবস্ক্রিপ্ট। এখানে যদি আমরা লিখি, দেখুন এই যে সাবস্ক্রিপ্ট, তারপর হচ্ছে সুপার স্ক্রিপ্ট, কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস, এটা দিলে হবে কি সুপার স্ক্রিপ্ট, আর সাবস্ক্রিপ্ট হবে কি কন্ট্রোল প্লাস ইকুয়াল টু দিলেই সাবস্ক্রিপ্ট। এখন ধরেন আমরা যদি দেখি এখানে এক্স, তারপরে আমি এখান থেকে এটাকে দেই টু লিখলাম, তাহলে কি হলো, সাবস্ক্রিপ্ট হয়ে গেল, তাই না? দেখুন এটাও সাবস্ক্রিপ্টে আছে। আমি এটাকে এখান থেকে উঠিয়ে দিলাম, এবার আবার এক্স লিখি, তখন আমার নর্মাল হয়ে গেল। আমি পরের লেখাটা সুপার স্ক্রিপ্টে লিখবো, প্রথমে কিন্তু আপনাকে এক্স লিখতে হবে, দেন সুপার স্ক্রিপ্টে লেখার জন্য ক্লিক করে এবার যদি আমি টু দেই তাহলে সুপার স্ক্রিপ্ট। এখন আমি যা লিখবো সবই কিন্তু আমার সুপার স্ক্রিপ্টে থাকতেছে, তাহলে আমাকে পূর্ব অবস্থায় আনতে হলে আবার এখানে ক্লিক করতে হবে, দেন পরে আমি যা লিখবো সব নর্মালে আসবে। ক্লিয়ার? সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট। আবার বলতেছি, আমি প্রথমে এক্স লিখলাম, লিখে আমি চাচ্ছি নিচে পাওয়ার দিব, মানে সাবস্ক্রিপ্ট হবে, তাহলে আমি একদম প্রথমে এটাকে ক্লিক করব। এবার আমি যা কিছু লিখবো তাই কি হবে, নিচে থাকবে। আমি যদি এখানে টু লিখি, টু নিচে, দেন পরে একটা স্পেস দিল, আবার কি আপনার সাবস্ক্রিপ্ট রিমুভ হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি স্পেস না দিয়ে লিখেন তাহলে কোনো রিমুভ হবে না। আমি একটা স্পেস দিয়ে দিলাম, তাহলে রিমুভ। দেন পরে আমি আরেকটা এক্স নিলাম, লিখে এবার সুপার স্ক্রিপ্ট করবো এটাকে,
তাহলে আমি কি করবো, এখানে ক্লিক করে মানে এক্স স্কোয়ার যেটা দেওয়া আছে আমাদের সুপার স্ক্রিপ্ট, দেন আমি 2 লিখি, হয়ে গেল। তাহলে আমাদের সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট। ওকে, তাহলে আমি এবার নর্মালি আসি। এবার হচ্ছে যে এখানে ডান পাশে উপরে দেখুন, এখানে দুইটা এ দেওয়া আছে। এটার মানে আসলে কি? দেখুন, যখন আমি কার্সর নিতেছি তখন কি লেখা আসতেছে, চেঞ্জ কেস, প্রেস F1 ফর মোর হেল্প। F1 বাটন অল টাইম মনে রাখবেন, এটা সাহায্যকারী বাটন। F1 ফাংশন, যে ফাংশনটা দেওয়া আছে F1 মানে বাটন নেম দেখবেন F1 দেওয়া আছে আর কি। আমরা এখানে ক্লিক করি, এখানে কি ক্লিক করার পর আমাকে কি কি দেখাইতেছে, যে সেন্টেন্স কেস, লয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড। ধরেন আমি এটাই নিচেরটা একটু দেখি, 3 নাম্বারটা দেখলাম, দেখার পর আমি এখান থেকে ধরেন কিছু একটা লিখবো আর কি। ওকে, আমি আমার মতো করে লিখতেছি, স্পেস দেই। এখন কি আসতেছে, কিছু আসতেছে, আসতেছে না। আমরা যদি এটাকে সিলেক্ট করি, এখান থেকে দেই, তখন কি হলো লক্ষ্য করুন, প্রতি ওয়ার্ডের প্রথম লেখাটা অটোমেটিক্যালি ক্যাপিটাল লেটার হয়ে গেল, তাই না? প্রতি ওয়ার্ডের প্রথম লেখাটা কিন্তু ক্যাপিটাল। যদি আমরা একটু আরেকটু লিখি, এখন যদি আমরা দেখি যে এটাকে আমি চাই প্রতি ওয়ার্ডই ক্যাপিটাল হবে, তাহলে আমি এটাকে এখান থেকে সিলেক্ট করি, করার পর আমি এখান থেকে এটাকে ক্যাপিটালাইজ ধরে দিই, তাহলে আমার প্রতি ওয়ার্ড কিন্তু ক্যাপিটালাইজ হয়ে গেছে। আমি চাইলাম যে না, প্রতি ওয়ার্ড না, আমি হচ্ছে সব আপার কেস হবে, তাহলে সব আপার কেস। আমি বললাম যে না, সব আপার কেস না, তুমি লোয়ার কেস করে দাও, তখন ও কি করবে, এই যে লোয়ার কেস। ওকে, আমি বললাম যে না, এটা আমার কাছে ভালো লাগতেছে না, আমি সেন্টেন্স কেস করে দিই, তাহলে সেন্টেন্স কেস হয়ে গেল। আমি সেন্টেন্স কেস মানে কি যেভাবে থাকতেছে সেভাবে ও নিয়ে নিতেছে। প্রথম লেখাটা যদি আমরা সেন্টেন্স লিখি, দেখুন আমি এখানে যদি লিখি এবার, আমার দেখুন অটোমেটিক্যালি প্রথম, আমি কিন্তু ক্যাপিটাল লিখিনি, আবার দেখাই, আমি যখন স্পেস দিচ্ছি এটা অটোমেটিক্যালি ক্যাপিটাল হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সেন্টেন্স কেস। তো ওকে ফাইন, লয়ার কেস বুঝলেন আপনারা এটা। দেন পরে যেটা দেওয়া আছে, এই যেটা এ দিকে আমরা একটু মানে টেক্সট ইফেক্ট বলে এটাকে, যে আমরা কোনো লেখাকে একটু, ধরুন আমি এখান থেকে এটা সিলেক্ট করি প্রথমে, শুধুমাত্র এটাকে যদি আমি দিতে চাই একটু কালার টালার কোনো কিছু, দেখুন এটা হয়ে গেল। আমি চাইলাম যে না, এটা না, আমার পুরো এই যে আমার লেখাটা পুরোটাই এটা সিস্টেমলি আমি নিয়ে আসতে চাই। এই যে দেখুন এখানে একটা শ্যাডো দেওয়া আছে, তাহলে এটা কি হবে, এই যে নিচে একটা শ্যাডো চলে গেল, এটা একটা কালার হয়ে গেল। আমার কাছে এটাও যদি ভালো না লাগে, তাহলে আমি এটাকে ইফেক্ট দিয়ে চেঞ্জ করতে পারবো। ইভেন চাইলে আপনি এখান থেকে আরো নিতে পারবেন। ক্লিয়ার? আপনি নিজের মন মতো করে চাইলে কালার এখান থেকে দিতে পারবেন। ধরেন আমরা এখান থেকে শ্যাডোতে আসি, এখানে অনেকগুলো শ্যাডো দেওয়া আছে, আপনার যেটা পছন্দ হয় আর কি। ধরুন আমি এটা দিলাম, তাহলে এই সব লেখাটা এরকম হয়ে গেল। আমরা এখানে একটু লিখে নেই যে আমার বাংলাদেশ ফাউন্ডেশন। ওকে, দেখুন এখন আমি যা লিখতেছি সব আমার এই টেক্সট ইফেক্টেই আসতেছে। ক্লিয়ার? আমি এটাকে হচ্ছে সিলেক্ট করে এবার টেক্সট ইফেক্টটি চেঞ্জ করতে চাই, আমি অন্য যে টেক্সট ইফেক্ট দিব সেটাই কিন্তু ও নিবে। দেখুন আমি যেটা দিতেছি ও সেটাই দিতেছে। আমি চাইলাম যে না, এটা আমার আসলে, আমি পরেরটা দেখি যে পরেরটা কি মনে মানে কেমন দেখাচ্ছে, আমি এটা দিলাম, ওয়াও, তাই না? আমি চাইলাম যে না, আমি আবার একটু চেঞ্জ করতে চাই, আমি এখান থেকে আহ, এটাকে দিতে চাই। ওকে, হইতেছে, প্রথমে একটা নিচে শ্যাডো আরেকটা উল্টো অটোমেটিক্যালি। আমরা চাইলাম যে না, আমরা এটাও দিব না, আমরা আরেকটু দেখি এখান থেকে, যেটা একটু মানে লেখার পরে মনে হবে যেন গ্লোরি গ্লোরি, এটা মানে আগুন জ্বলতেছে এরকম একটা নকশা, বা কি বলা যায়। দেখুন, তো আপনি চাইলে আপনার মতো করে কিন্তু ইফেক্ট গুলো দিতে পারতেছেন, এটাকে বলা হয় টেক্সট ইফেক্ট। যে টেক্সট ইফেক্ট গুলো আপনি আপনার মতো করে দিতে পারবেন। ওকে, তো আপনারা যারা হচ্ছে এমএস ওয়ার্ডে একেবারে নিউ, অর্থাৎ ধরেন যে আপনি ফার্স্ট হয়তো বা শুনতেছেন যে এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড, তো অনেকে হচ্ছে কিবোর্ডের পরিস্থিতি সম্বন্ধেও জানেন না, যে কিবোর্ডে কোথায় কি আছে না আছে, বা আমি কিভাবে টাইপ করব।
তো তাদের জন্য যেটা থাকবে পরামর্শ সেটা হচ্ছে যে এট ফার্স্ট আপনারা হচ্ছে কিবোর্ডটাকে মুখস্থ করবেন। এখন বলবেন যে কিবোর্ড কিভাবে মুখস্থ করবেন। আহ, মনে রাখেন যে কিবোর্ডটা আসলে কি, যেমন আমরা যদি কিবোর্ডের লেআউট চিন্তা করি যে কিবোর্ডের লেআউটটা আসলে কোন লেআউটে তৈরি করা। ওকে, কিবোর্ডের লেআউট চিন্তা করা হয়, দেখুন আপনার প্রথম আমাদের যে কিবোর্ডটি আছে, অর্থাৎ এবিসিডি যদি আমরা লেটার চিন্তা করি বর্ণ, সেক্ষেত্রে উপরের যে কির বাটনটা আছে সেখানে প্রথমে আছে কিউ, তারপর ডাব্লিউ, তারপর ই, তারপর আর, দেন টি, তারপর ওয়াই। তো এই হচ্ছে লেআউট, কিউ ডাব্লিউ ই আর টি ওয়াই। তো এই সিস্টেম হচ্ছে লেআউট গুলো তৈরি করা। সো আপনাকে একটু এভাবে মনে রাখেন যে কোথায় কি আছে না আছে। আর আমরা যেটা দেখতেছি আমাদের সবার কিবোর্ডের উপরে এফ এবং জে দুইটাতে কিন্তু একটা ছোট্ট একটা বাড়তি দাগের মতো একটা আইকন মানে দাগ দেওয়া আছে কিবোর্ডে এফ এবং জে তে। সো আপনার যখন হাতটা কিবোর্ডে বসাবেন তখন মাস্ট বি এফ এবং জে তে হচ্ছে আপনার যে আঙ্গুলটি দিয়ে মানুষ বলে যে চুন খায় আর কি, এরকম কিছু একটা কথা, বা দিক নির্দেশনা করে, বা কারোর সাথে ঝগড়া করলে আমরা যে আঙ্গুলটা দিয়ে মানে মানুষকে শাসাই আর কি। সো সেই দুটো আঙ্গুল, দুই হাতের সেই দুটি আঙ্গুল হচ্ছে আপনি বাম হাতেরটা হচ্ছে এফ এবং ডান হাতেরটা জে এর উপরে রাখবেন। তারপর আস্তে আস্তে করে বাকি আঙ্গুলগুলো পরপর সেট করেন মিডলে। ওকে, এবার এভাবে গেলে আপনার মিডল চলে গেল, ক্লিয়ার। দেন পরে নিচে এবং উপরে থাকবে। তো প্রথমে আপনি আগে আপনার মিডলের কিগুলো ঠিক রাখেন, দেন হচ্ছে আপনি বাসায় প্র্যাকটিস করেন, এবিসিডি মুখস্থ করেন বা এবিসিডি সিরিয়ালি লিখতে চেষ্টা করেন। আচ্ছা, এবার আমরা একটু বাকি পরে যাই। এখান থেকে আমার বাংলাদেশ ফাউন্ডেশন এটাকে আমরা যদি নর্মালি নিতে চাই, এখন আমরা কোনো ইফেক্ট রাখতে চাই না ধরেন, তখন আমরা কি করতে পারি, নো আউটলাইন, তারপর দেখি এটা কি হয়। দেন এখান থেকে আউটলাইন দেওয়া আছে, আউটলাইন গুলো যদি আমরা দেখি এখানে কি কি আউটলাইন আছে, দেন পরে আছে কি নো আউটলাইন। এটাকে আমরা নো আউটলাইন দিয়ে দিই, তাহলে কি হচ্ছে নর্মালি আমরা যখন কোনো লেখা লিখবো কোনো আউটলাইন নেই এটার। ধরেন আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দেন পরে আউটলাইনে যাই, আউটলাইনে যাওয়ার পর আমরা এটাকে অটোমেটিক ব্ল্যাক করে দিলাম, পরে নো আউটলাইন করে দিলাম, দেন মোর আউটলাইন কালার, আরো আউটলাইন কালার দেওয়া আছে এখান থেকে, চাইলে আপনারা এগুলো দিতে পারেন। পরে এখানে ডট 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 আর অনেকগুলো, যেমন আমরা এটাকে সিলেক্ট করে দিই, দিয়ে এখান থেকে কিছু লিখে আমরা এবার এটাকে দিতে চাই আউটলাইন কালার। ধরেন আমরা এবার যাই এখান থেকে অটোমেটিক ব্ল্যাক, এখন কি হইতেছে একটু ডট ডট আকারে আসতেছে, ক্লিয়ার। যখন আমরা কিছু লিখতেছি এখন ডট ডট ডট, দেন এখান থেকে যদি আমরা দেখি একটু গ্রো, ওকে, আউটলাইন, মোর আউটলাইনস হোয়াইট, এখানে হচ্ছে আপনার আউটলাইনের যে ফিট আপনি এটাকে এখান থেকে বলে দিতে পারতেছেন। এটা একটু মানে অনেক বেশি হয়ে যাচ্ছে, আমরা এটা চাচ্ছি না, সরি এটা ওকে। এখন এটার কালার লাল মানে রেড হওয়ার কারণ হচ্ছে আমরা এখান থেকে আসলে এটাকে রেড বলে দিয়েছিলাম, তার কারণে এটা রেড হয়ে গেল। দেখুন আমি স্পেস দেওয়ার সাথে সাথে এটা অটোমেটিক্যালি ডি ক্যাপিটাল নিয়ে নিচ্ছে আর কি। এবার পরে আছে আমাদের কি, এখানে গেল টেক্সট ইফেক্ট, তারপরে আমরা দেখলাম আর এখানে যেটা দেওয়া আছে এ বি আর একটা আছে এ, এটার মানে হচ্ছে ফন্ট কালার। দেখুন এটা আমরা যখন কার্সর রাখতেছি তখন কি আসতেছে ফন্ট কালার, আর এবির উপরে যখন মানে কার্সর রাখতেছি তখন আসতেছি টেক্সট হাইলাইট কালার। লাইক ধরুন আমরা এখান থেকে বাংলাদেশটাকে হাইলাইট করতে চাই, এটাকে যদি আমরা টেক্সট কালার দিই তাহলে এখান থেকে এই যে কোনো একটা কালার দিলে, রেড কালার দিলে এটা রেড হয়ে গেল, এটা শুধু হবে টেক্সট কালার। কিন্তু যদি আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে ধরুন ফাউন্ডেশন, এটাতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি, এই এটার পিছনে দেখুন এখন কি হয়ে গেল গ্রিন।
এবার আমরা এটার ফন্ট কালার দিতে চাই, তাহলে আমরা আসবো কি, যে ক্যাপিটালে সেটা হচ্ছে ফন্ট কালার। ধরুন আমি এটাকে হোয়াইট করে দিলাম, তাহলে এই যে ফন্ট কালার হোয়াইট হয়ে গেল। তো আর যদি শুধু ফন্ট কালার দিতে চাই, তাহলে তো নর্মালি আমরা এখান থেকে এটাকে জাস্ট যে কোনো কালার আমি এখান থেকে ডিফাইন মানে বলে দেবো যে তুমি এই কালার, আমরা ধরুন এখান থেকে এটাকে দিই, তাহলেও এই কালারটাই নিয়ে নেবে, যদিও বোঝা যাচ্ছে না। ব্লু দিলে, ও সরি, মেটা দিয়ে দিলাম। ওকে, তাহলে হয়ে গেল, কালার আমরা করতে পারতেছি। পরে এখানে দেওয়া আছে কি ক্লিয়ার ফরম্যাটিং, যখন আপনি কোনো ফরম্যাট ক্লিয়ার করতে যাচ্ছেন, ক্লিয়ার, ধরুন আমি এখান থেকে এটাকেও ক্লিয়ার করে দিতে চাচ্ছি, আমি ক্লিয়ার করে দিলাম। এখান থেকে সব কালার কোনো কিছু রাখতেছি না, একেবারে নর্মাল, মানে সেই পুরোনো মানে কি বলে এটাকে, যে আমার জন্মগত যেরকম বলে না, যে জন্মগত অবস্থায় যেরকম ছিল ওই রকম হয়ে যাচ্ছে আর কি। এখানে আর কোনো ফরম্যাট বা কোনো কিছু থাকতেছে না। তাহলে আমাদের মোটামুটি এই কাজগুলো করা হয়ে গেল। এখন পরে বাকি কাজগুলো আছে। ধরুন যদি এখানে আমরা একটু এই উপরেরটা দেখি, এটাকে কি দেওয়া আছে, যে বুলেটস লেখা আছে। তো এই বুলেটস কখন আপনারা ইউজ করবেন আসলে, যেমন আমি যখন এখানে কোনো কিছু লিখবো, লাইক আমরা যখন হচ্ছে ওয়ান বাই ওয়ান কোনো লেখা লিখি আর কি, ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার পয়েন্ট করে কোনো লেখা লিখি, হ্যাঁ? ধরুন আমি এখানে লিখলাম আর কি, যে আমার, তারপরে আমি এন্টার দেই, দিয়ে পরে লিখলাম বাংলাদেশ, তারপরে লিখলাম হচ্ছে ফাউন্ডেশন। ওকে, আমার কিন্তু মানে ১ ২ যদি আমরা লিখি এইভাবে পয়েন্টিং করে, তাহলে আমাকে প্রতিবার ১ ১ দিতে হচ্ছে, তাই না? ১, তারপরে হচ্ছে ২ দিয়ে দেন এভাবে লিখতে হবে, তাই তো? আর আমি চাইলাম যে না, আমি এন্টার দেওয়ার সাথে সাথে এটা চলে আসবে, আমি প্রতিবার দিব না। তখন আসলে আমরা কিভাবে লিখতে পারি, যেমন আমি এখান থেকে এই, এখানে প্রথমটা দেওয়া আছে নান, নান মানে তোমরা সহজে বুঝি কিছু, কোনো কিছু আসবে না। পরে বৃত্ত, ডিস্ক, সার্কেল, স্কোয়ার। তো এভাবে আপনি যেটা ইউজ করতে চান, ধরেন আমি যদি হচ্ছে এটা দিতে চাই, তাহলে আমি এটা দিয়ে এখানে লিখলাম আর কি, যে আমার স্পেস দিয়ে এন্টার দিই, তারপরে বাংলাদেশ। ওকে, তারপরে এন্টার দেই, দেখুন এটা অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। ক্লিয়ার, আমি যতবারই এন্টার দিব ও ততবারই নিবে, আমি যদি এবার ডাবল এন্টার দিই তাহলে ও চলে যাবে, গিয়ে আরেকটা প্যারা হবে, সেখানে এটা থাকতেছে না। ক্লিয়ার, এখন আপনি চাইলেন যে না আপনি এটা ইউজ করবেন না, আপনি কোনটা ইউজ করবেন, ধরেন ডট, তাহলে মানে টিক চিহ্ন, আপনি যেটা ইউজ করতে চান সেটা আপনি দিতে পারবেন এখান থেকে। ওকে, এটা তো গুলো কোনটা, যেটা ছিল আমাদের প্রথম বুলেট লাইব্রেরি। পরে যদি আমরা আসি, সেখানে দেওয়া আছে 1 2 3, দেখুন 1 2 3 অটোমেটিক্যালি ও নিয়ে নিচ্ছে। পরে একটু ব্র্যাকেট সহ, পরেরটা আছে কি রোমান টাইপ, ক্যাপিটাল, স্মল, এবিসি ডট। ওকে, তারপরে রোমান চিহ্ন, যেটা আপনি ইউজ করতে চান আপনি সেটাই এখানে ব্যবহার করতে পারবেন। ওকে, পরের যদি আসি আমরা, এখানে দেওয়া আছে কি কি, এক, মানে একের পরে আবার এ আই যা কিছু আছে, এটা একটু যখন আমরা মানে বড় কোনো লেখা লিখবো, একটা আন্ডারে একটা থাকবে, তখন হচ্ছে আমাদের এটা মূলত প্রয়োজন পড়ে। ক্লিয়ার, দেন এখন ধরেন আমি এখান থেকে এটাকে রিমুভ করে দিই, রিমুভ করে দিলাম। দেওয়ার পরে আমি চাচ্ছি যে আমার বাংলাদেশ এই লেখাটা কোথায় হবে, সেন্টারে হবে। আমরা চাইলে কিন্তু স্পেস দিয়ে দিয়ে এটাকে সেন্টারেই নিতে পারবো, কিন্তু আমি চাইলাম যে না, আমি স্পেস দিব না, সরাসরি সেন্টারে চলে যাবে। তাহলে আমি এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখান থেকে উপরে দেখুন এই যে কি লেখা আছে, অ্যালাইন টেক্সট লেফট, আর এটা আছে কি সেন্টার, বা কন্ট্রোল ই, কন্ট্রোল ই দিলে আপনি আপনার লেখা সেন্টারে চলে যাবে, আর কন্ট্রোল এল দিলে লেফটে আসবে, কন্ট্রোল আর দিলে কোথায় যাবে, রাইট। আর এটা হচ্ছে জাস্টিফিকেশন, অর্থাৎ দুই পাশে সমান থাকবে, এটাকে বলা হচ্ছে কন্ট্রোল জেড। যদি আমরা একটু দেখি, এটা আমি মিডিলে নিতে যাচ্ছি, এটা মিডিলে চলে গেল, রাইট, রাইটে চলে গেল, লেফট, রাইট, আর জাস্টিফাই তো প্রথমে থাকবে। এখন জাস্টিফাই আসলে আমি বুঝতেছি না, তাই তো? আমাদের কাছে মনে হচ্ছে এটা কি জাস্টিফাই, হোয়াট ইজ জাস্টিফাই, তাই না? আচ্ছা, আমি একটা দামি ওয়ার্ড নেই এখান থেকে, সো আমি ধরুন এই দামি ওয়ার্ডটাকে এখান থেকে কপি করি। আচ্ছা, আপাতত যা আছে বিশাল লেখা আছে,
সবই নিলাম, বাদ দিলাম না কোনো কিছুই। নিয়ে এবার আমি এখানে ধরুন এটাকে পেস্ট করে দিলাম। ওকে, ওর মতো করে 5 6 7 8 নিয়ে নিছে আর কি, অটোমেটিক্যালি নিয়ে নিলাম। তো আমরা অটোমেটিক্যালি নিতে চাচ্ছি না যদিও, সো যার কারণে আমি এখানে এটাকে পেস্ট করি দিলাম। এখন এটা একটু লক্ষ্য করেন এই লেখাটা, যে এই লেখাটার বাম সাইডে অর্থাৎ এই বাম পাশে একদম সমান আছে, কিন্তু কোনো আগে পরে ভাঙে চলে নাই। কিন্তু ডান পাশ যদি আমরা লক্ষ্য করি, এই লেখাটা এখানে শেষ হলো, এটা এখানে, এটা আবার প্রথমে মানে আগে শেষ হয়ে গেল, পরেরটা এটা আবার একটু পরে, এটা একটু আগে, মানে এরকম ভাঙাচোরা ভাঙাচোরা লাগতেছে না। আমরা চাইলাম যে না, এরকম কোনো ভাঙাচোরা থাকবে না, তারা দুই পাশ কি থাকবে, সমান থাকবে। আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে জাস্টিফাই এখানে ক্লিক করলাম, তাহলে কি হচ্ছে, দুই পাশ এখন সমান হয়ে যাচ্ছে, মানে জাস্টিফাই হয়ে যাচ্ছে। এটা কি বলা হচ্ছে, জাস্টিফাই। অর্থাৎ আপনার বাম পাশ এবং ডান পাশ দুইটা পাশে কি থাকতেছে, সমান থাকতেছে। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে দেখুন আমার এই যে লেখাটা আছে, আমি যেটা সিলেক্ট করলাম, করার পর এখানে দেখুন কি লেখা আছে, লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। আমি এটাকে সিলেক্ট করে এখন কত দেওয়া আছে আমার, লাইন স্পেস 1 দেওয়া আছে, ডিফল্ট এই যে 1। আমি যদি 1.5 দিই তাহলে বাড়তেছে, 2 দিলে আরো বাড়তেছে। ক্লিয়ার? আমরা চাইলাম যে এই যে লেফট স্পেস গুলো আছে, লাইন স্পেস, এখানে আরেকটু লাইন স্পেস দেবো, মানে ফুল সিলেক্ট করলাম, আমরা আরেকটু দিতে চাই। দেখুন অটোমেটিক আমরা সবটাই দিতে পারতেছি, কিন্তু আমি 1.5 করে দিলাম, তাহলে 1.5 হয়ে গেল ফুল লেখাটা। এটার এটা দেখুন, তাহলে পার্থক্য বুঝতে পারবেন। আমরা এটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে রিমুভ স্পেসিং আফটার প্যারাগ্রাফ, তাইলে অল রিমুভ, মানে যত যা কিছু আছে সব রিমুভ। আমরা এটা চাচ্ছি না আসলে, আমরা একটু বাড়াই দিতে চাই। ধরুন আমি এটাকে হচ্ছে 3 করে দিলে তো বুঝে যেতেছে যে বাড়তেছে 2.5। তাহলে দেখুন এটা হচ্ছে 2.5 আর এটা হচ্ছে কত, 1.5। ক্লিয়ার? আপনি চাইলে আপনার মতো করে আপনি বাড়াইতেও পারবেন, কমাইতেও পারবেন। এখন ধরেন আমি এটাকে এখান থেকে কমাতে যাচ্ছি, তাহলে এটাকে যদি 1 করে দেই, যদি আমি এই লাইনটাকে দিতে চাচ্ছি তাহলে হচ্ছে না, এখানে নিয়ে দিচ্ছে ফুল। আমরা এখান থেকে সব রিমুভ করতে চাই। ধরুন আমি এটাকে সিলেক্ট করলাম, করার পর আমি স্পেস যা আছে সব রিমুভ করব। এখানে আছে অ্যাড, জাস্টিফাই, বডি টেক্সট, তারপরে এখানে দেওয়া আছে। আমরা যদি এখান থেকে কমাই দেই তাহলে কি হবে, এটা কমে যাচ্ছে। ওকে, আমরা আমাদের মতো করে কমিয়ে দিতে পারবো। এখন কমে কত হলো, এটা আমরা 1 দেই, তাহলে 1 নিয়ে নিল। তো এইভাবে হচ্ছে আপনি আপনার মতো করে লাইন স্পেস দিতে পারবেন, যেভাবে আপনি দিতে চান আর কি লাইন স্পেস গুলো। দেন পরে যদি আমরা দেখি এটাতে কি দেওয়া আছে, শেডিং। আপনি আপনার লেখাটার ব্যাকগ্রাউন্ডে একটা শেপ কালার দিতে পারতেছেন। ওকে, যে কোনো কালার, যদি নো কালার দেন তাহলে তো কোনো কালার নেই। আর যদি আপনি একটা কালার এখান থেকে ধরুন আমরা এরকম কোনো একটা কালার দিয়ে দিতে চাই, ওকে, তাহলে আমরা দিতে পারতেছি। ওকে, এবার পরে আরেকটা মানে যেটা হচ্ছে অনেক সময় মনে হয় যেন ভাইরাস মানে অ্যাটাক করছে, এরকম অনেক ফাইলে আমাদের মনে হয়। অনেক সময় আমাদের ভুলের কারণে এটা হয় থাকে, ভুলবশত যদি কোনো সময় ক্লিক করে, যেমন এখানে যদি আমি একটা ক্লিক দিই, দেখুন এখানে কি লেখা আছে, শো হাইড কন্ট্রোল প্লাস স্টার। তো এটা আসলে মাইক্রোসফট অফিসে অনেক সময় ভুলবশত পরে গেলে আপনার, যেমন এই আমি এখন ক্লিক দিলাম, এখন কি হলো দেখুন, অটোমেটিক্যালি অনেক জায়গাতে আমার এই সাইনটা পড়ে গেছে। এখানে, এখানে অবশ্যই এখানে একটু কম নিছে, আপনার স্পেস বা লেখা অনেক বেশি থাকলে তখন দেখবেন যে সব লেখাতে এটা নিয়ে নিছে। তখন হয়তো আমরা অনেক সময় বুঝতে পারি না, অনেক সময় মনে হয় যেন কি হলো আমাদের ফাইলটা এরকম কেন। তো তখন যদি দেখেন যে উপরে এটাতে লক্ষ্য করেন যে এটা অবশ্য সিলেক্টেড অবস্থা আছে, এটাকে মানে আনচেক করে দেন, চলে গেছে। ক্লিয়ার? আর এটা তো টেবিল, মানে বর্ডার বর্ডার যদি আমরা দিতে চাই, এখান থেকে বর্ডার বটম, লেফট, রাইট, নো বর্ডার, অল বর্ডার, কোনো লেখাকে আমরা দিতে চাইলে তারপরে ড্র টেবিল, আমরা কি করে একটা টেবিল মানে তৈরি করতে পারি, তারপরে বর্ডার দিতে পারি। সব নিয়ে আমরা হচ্ছে সামনের ক্লাসে, অর্থাৎ আমাদের নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব যে কি করে আমরা একটা টেবিল মানে তৈরি করতে পারি মাইক্রোসফট ওয়ার্ডে। যাতে দেওয়া আছে শর্ট, অর্থাৎ আমরা কোনো লেখা খুঁজে আবার নিশ্চিত করার দরকার নেই, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। আমরা দেখবো কি টেবিল
টেবিল দিতে পারি কি করে, আমরা একটা পেজ বর্ডার দিতে পারি। তারপরে হচ্ছে এই যে এখান থেকে আমাদের কি আছে, চেঞ্জ স্টাইল, আমরা কোনো লেখার বা ইসের কালার চেঞ্জ, ফন্ট স্টাইল, প্যারাগ্রাফ স্পেসিং, তারপর হচ্ছে ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট, এই বাটনগুলোর কি কাজ আছে, এবং ইনসার্ট কি করে আমরা একটা ছবি ইনসার্ট করব আমাদের ফাইলে, দেন আমরা কি করে একটা টেবিল তৈরি করব, কোনো একটা ড্রপ বক্স তৈরি করে সেটাকে আমরা কি করে মুভ করব ডানে বামে যে কোনো স্থানে। তো এইসব নিয়ে হচ্ছে আমাদের নেক্সট ক্লাসটা থাকবে। তো আশা করি সবাই জয়েন করবেন। আজকের ক্লাসটি এ পর্যন্তই, এখানেই শেষ করতেছি। আর আপনাদের অ্যাটেন্ডেন্সের যে ব্যাপারটা সেটা তো থাকছি, সো আপনাদের অ্যাটেন্ডেন্সের লিঙ্ক আমি ওপেন করে দিচ্ছি, সো আপনারা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবেন।